আজকে আমরা উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্যের মধ্যে কাণ্ড সম্পর্কে আলোচনা করব। তোমরা পেঁয়াজ, আখ এগুলো দেখেছো, এগুলো কিন্তু এক একটা কাণ্ড। পেঁয়াজের ক্ষেত্রে কাণ্ডের যে শল্কপত্রগুলো থাকে সেগুলো রসালো হয়ে গিয়ে পেঁয়াজ তৈরি করে। পেঁয়াজ, রসুন, আখ, আগের দিন আমরা পড়েছিলাম আলু, আদা, এগুলো সব হচ্ছে এক এক প্রকারের কাণ্ড। তাহলে কাণ্ড কোনটা আমরা কি করে চিনব? আগের দিন আমরা মূলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছিলাম, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা মূল। আজকে আমরা দেখে নেব কাণ্ডের কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমত কি, কাণ্ড বেশিরভাগ সময় মাটির ওপরেই থাকে। কিছু কিছু এক্সেপশন আছে, যেমন আলু, আদা, এগুলো হচ্ছে মাটির নিচের কাণ্ড, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাটির ওপরে কাণ্ড অংশটা থাকে। কাণ্ডের মধ্যে পর্ব থাকে, ইংরেজিতে বলে নোড। পর্ব কোনটা? পর্ব হচ্ছে যে অংশে পাতা যুক্ত থাকে বা যে অংশ থেকে ডালপালা বের হয়, সেই অংশটা একটু ফোলা হয়, সেই অংশটাকে বলা হয় পর্ব। দুটো পর্বের মাঝখানে পর্ব মধ্য থাকে, ইংরেজিতে বলে ইন্টারনোড। তাহলে কাণ্ডের মধ্যে আমরা পর্ব, পর্বমধ্য দেখতে পাবো, আর কক্ষ দেখতে পাবো। কক্ষ হচ্ছে পাতাটা যে অ্যাঙ্গেলে বা যে কোণ তৈরি করে যুক্ত হয়, সেই কোণটাকে বলা হয় কক্ষ। তাছাড়া আমরা কাণ্ডের মধ্যে মুকুল দেখতে পাবো। কাণ্ডের ডগায় থাকে অগ্রমুকুল, যে কুড়ির মতন অংশটা থাকে, আর কক্ষে যে কুড়ির মতন অংশটা থাকে সেটাকে বলে কাক্ষিক মুকুল। আর কাণ্ড ডালপালা, শাখা প্রশাখা, ফুল ফল এগুলো ধারণ করে। তাহলে আমরা কাণ্ডের এই সমস্ত বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে কাণ্ড। আর মাটির ওপরে যে কাণ্ড, শাখা প্রশাখা, ডালপালা, পাতা, ফুল ফল, এই যে সমস্ত অংশটাকে আমরা বিটপ বলি। মাটির ওপরে যে অংশটা থাকে তাকে আমরা বিটপ বলি। তাহলে গাছের মাটির ওপরে কি কি অংশ আমরা জানলাম। কাণ্ড তো থাকে, কাণ্ডের কতগুলো অংশ আছে, পর্ব, পর্বমধ্য, কক্ষ ইত্যাদি। আর ডালপালা থাকে, পাতা থাকে, ফল ফুল এগুলো থাকে। এরপর আমরা 4 রকমের গাছের ছবি দেখতে পাচ্ছি: আম গাছ, দেবদারু গাছ, নারকেল গাছ আর বাঁশ গাছ। এই গাছগুলোর বৈশিষ্ট্য তুলনা করতে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে গুড়ি। গুড়ি মানে হচ্ছে যে শক্ত কাষ্ঠল অংশটা, সেটাকে গুড়ি বলে। আম গাছের ক্ষেত্রে গুড়ি থাকে, মোটা গুড়ি হয়। দেবদারু গাছেরও গুড়ি থাকে, নারকেল গাছেরও গুড়ি আছে, কিন্তু বাঁশ গাছের কিন্তু গুড়ি নেই। বাঁশ গাছটা কিরকম হয়? ফাঁপা হয়। বাঁশ গাছের কাণ্ডটাকে বলা হয় তৃণকাণ্ড, কারণ বাঁশ গাছ হচ্ছে ঘাসের মতোই, ঘাস একদম ছোট ছোট হয়, বাঁশ অনেক লম্বা হয়, কিন্তু ঘাস গাছের মানে ফ্যামিলিরই অন্তর্গত, তাই জন্য এদের কাণ্ডটাকে বলা হয় তৃণকাণ্ড। এই আম গাছের ক্ষেত্রে কাণ্ডটা কিরকম? মোটা না সরু? মোটা। দেবদারু গাছেরও মোটা কাণ্ড হয়। নারকেল গাছের কাণ্ড সরু হয়, নারকেল, সুপারি, খেজুর এগুলো সরু কাণ্ড হয়। আর বাঁশ গাছের ক্ষেত্রে কাণ্ড আমরা সরু বলবো। আর গুড়ি কিরকম? গুড়ির গাটা কেমন? গুড়ির গাটা আম গাছের ক্ষেত্রে এবড়ো খেবড়ো হবে, গায়ে অনেক ফাটল থাকে আম গাছের। তারপরে দেবদারু গাছের ক্ষেত্রে কিন্তু মসৃণ, মোটামুটি মসৃণ হয়। নারকেল গাছেরও এবড়ো খেবড়ো থাকে। আর বাঁশ গাছের কিরকম হয়? বাঁশ গাছের মোটামুটি মসৃণ হয়, কিন্তু পর্বগুলো, গাঁটগুলো থাকে, গাঁটের অংশগুলো ফোলা ফোলা থাকে। আর শাখা আছে কিনা? আম গাছের আছে, দেবদারু গাছের আছে, নারকেল গাছের কিন্তু শাখা প্রশাখা নেই। নারকেল গাছের কাণ্ডটা একদম সোজা ওপরে উঠে গেছে, উঠে গিয়ে ওপর দিকে পাতা তৈরি করেছে, বড় বড় পাতা রয়েছে ওপর দিকে। বাঁশ গাছেরও শাখা প্রশাখা থাকে অল্প পরিমাণে। বিটপের আকৃতিটা কেমন? আম গাছের ক্ষেত্রে যে বিটপটা, সেটাকে আমরা বলি গম্বুজ আকৃতি। দেবদারু গাছের বিটপটা অনেকটা পিরামিডের মতন বা ত্রিভুজের মতন। আর নারকেল গাছের বিটপ হচ্ছে অশাখ, কোনো শাখা প্রশাখা নেই, সেই জন্য অশাখ। আর বাঁশ গাছের বিটপ হচ্ছে লম্বাটে সরু। 6 নম্বর হচ্ছে কাণ্ডটা নিরেট না ফাঁপা। আম গাছের কাণ্ড নিরেট হবে, দেবদারু গাছের কাণ্ড নিরেট, নারকেল গাছেরও নিরেট কাণ্ড, কিন্তু বাঁশ গাছের কাণ্ড কিন্তু ফাঁপা। বাঁশ গাছটা
কাটলে বুঝতে পারবে যে ভেতরটা পুরো ফাঁপা থাকে, শুধু পর্ব জায়গাগুলো নিরেট হয়। আমরা বিভিন্ন উচ্চতার গাছ দেখতে পাই। গাছের উচ্চতা বা কাণ্ডের প্রকৃতির উপর ভিত্তি করে গাছকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়: বিরুৎ, গুল্ম আর বৃক্ষ। বিরুৎ কারা? বিরুৎ হচ্ছে যাদের নরম কাণ্ড বা দুর্বল কাণ্ড হয়, ছোট ছোট গাছগুলো হয়, আর শাখাহীন হয়, শাখা প্রশাখা প্রায় থাকে না। গাছগুলো বাতাসে হেলে পড়ে যেহেতু দুর্বল কাণ্ড হয়। আর এই গাছগুলো সাধারণত 1 বছর বাঁচে, 1 বর্ষজীবী হয়। যেমন হচ্ছে ধান গাছ, ঘাস, পুঁই গাছ, এগুলো হচ্ছে বিরুৎ প্রকৃতির গাছ। 2 নম্বর হচ্ছে গুল্ম। গুল্ম কারা? যেগুলো ঝোপের মতন দেখতে হয়, বেটে, গুড়ি খুব অল্প থাকে, শাখা প্রশাখা প্রচুর শাখা প্রশাখা থাকে, আর শাখা প্রশাখা প্রায় মাটির একটু উপর থেকে শুরু হয়, আর সেই জন্য ঝোপের মতন আকৃতি তৈরি করে। মাঝারি উচ্চতার হয়, খুব বেশি উঁচু হয় না, মাঝারি উচ্চতার হয়। আর গাছগুলো মোটামুটি শক্ত হয়, বাতাসে হেলে পড়ে না, আর বহু বছর বাঁচে, বহু বর্ষজীবী হয়। যেমন হচ্ছে জবা, গোলাপ, টগর, লেবু, গন্ধরাজ, এগুলো হচ্ছে ঝোপের মতন দেখতে হয়, এগুলো হচ্ছে গুল্ম প্রকৃতির গাছ। আর 3 নম্বর হচ্ছে বৃক্ষ। বৃক্ষ মানে যে গাছগুলো বড় বড় হয়, কাণ্ড মোটা হয়, কাষ্ঠল হয়, মোটা গুড়ি থাকে, সেগুলো হচ্ছে বৃক্ষ। গাছগুলো অনেক উঁচু হয়, বাতাসে তো হেলে পড়েই না কারণ শক্ত হয়, আর গাছগুলো বহুদিন বাঁচে, বহু বর্ষজীবী হয়। যেমন হচ্ছে আম গাছ, জাম গাছ, বট গাছ, নারকেল গাছ, এগুলো হচ্ছে বৃক্ষ প্রকৃতির গাছ। তোমার দেখা কি কি গাছ মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না? যে সমস্ত গাছের কাণ্ড দুর্বল তারা সোজা হয়ে দাঁড়ায় না, যেমন পুঁই গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, মটর গাছ, অপরাজিতা গাছ ইত্যাদি। এবারে দেখো ছবিতে ঘাসের ছবি আছে, পুঁই শাকের ছবি আছে, আর লাউ কুমড়ো জাতীয় গাছের ছবি আছে। এই ছবিগুলো থেকে কিরকম কাণ্ড বোঝা যাচ্ছে? ঘাস গাছের ক্ষেত্রে কাণ্ডের পর্ব থেকে মূল তৈরি হয়, আর কাণ্ডগুলো একদম ছোট ছোট মাটির সঙ্গে লেগেই থাকে প্রায়, আর দুর্বল প্রকৃতির নরম কাণ্ড। পুঁই শাকের কাণ্ডটা মাটিতে শুয়ে লতিয়ে লতিয়ে চলে। আর লাউ গাছ, কুমড়ো গাছ, এদের ক্ষেত্রে স্প্রিংয়ের মতন আকশি থাকে, খুব সরু পেঁচানো আকশি তৈরি হয়, সেই আকশিগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে এরা কোনো শক্ত জিনিসকে অবলম্বন করে ওপর দিকে উঠতে পারে। এরপরে লাউ গাছ, মটর গাছ আর অপরাজিতা গাছের কোন অঙ্গ দিয়ে তারা কোনো কিছুকে বেয়ে ওপরে ওঠে সেটা লিখতে বলা হয়েছে। লাউ গাছ হচ্ছে ডাল থেকে বেরোনো আকশি দিয়ে ওঠে। লাউ গাছ, কুমড়ো গাছের ডালপালার যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেখান থেকে আকশি তৈরি হয়, সেই আকশি দিয়ে এরা ওপর দিকে ওঠে। মটর গাছের ক্ষেত্রে পাতা থেকে তৈরি হওয়া আকশি, এটা আমরা পরের দিন পড়বো, যে পাতাটা এদের পরিবর্তিত হয়ে আকশি হয়ে যায়, সেগুলো দিয়ে এরা ওপর দিকে উঠতে পারে। আর অপরাজিতা গাছের ক্ষেত্রে কাণ্ডটা খুবই দুর্বল হয়, নরম হয়, সেজন্য কাণ্ড দিয়ে এরা পেঁচিয়ে পেঁচিয়ে ওপর দিকে উঠতে পারে। তোমার রোজকার চেনা জিনিসগুলোর মধ্যে কোনটা কাণ্ড আর কোনটা কাণ্ড নয়? ডাঁটা শাক, এটা কিন্তু কাণ্ড, ডাঁটা শাকের ডাঁটাগুলো হচ্ছে কাণ্ড। বাঁধাকপি, বাঁধাকপি কিন্তু কাণ্ড নয়, এটা হচ্ছে পাতা, গোলাকার দেখতে হয়, আর পাতার নিচে যে শক্ত জায়গাটা থাকে সেটা হচ্ছে কাণ্ড। সজনে ডাঁটা, সজনে ডাঁটা কিন্তু কাণ্ড নয়, এটা হচ্ছে ফল, ডাঁটা হলেও এরা কাণ্ড নয়, এটা সজনে গাছের ফল। আলু, আলু হচ্ছে কাণ্ড, এটা আমরা আগের দিনই পড়েছিলাম। কচু, এরাও কাণ্ড। কিছু কিছু গাছের কাণ্ড আমাদের ঠিক চেনা কাণ্ডের মতন নয়, নিজেদের সুবিধার জন্য এই সমস্ত গাছগুলো তাদের কাণ্ডগুলোকে পাল্টে ফেলেছে। এরকম পাল্টে যাওয়া কাণ্ডগুলোকে আমরা বলি রূপান্তরিত কাণ্ড। যেমন আলু, আলু কি করে? আলু গাছ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের জন্য আলুর কাণ্ডটাকে গোলাকার স্ফীত করে ফেলে, সেজন্য আলু দেখলে তো চেনাই যায় না যে এটা হচ্ছে কাণ্ড। এরপরে কতগুলো রূপান্তরিত কাণ্ডের ছবি দেওয়া আছে। 1 নম্বরে আছে বেলের শাখাকণ্টক, 2 নম্বরে কচুরিপানার খর্বধাবক, 3 নম্বরে রূপান্তরিত মৃদগত কাণ্ড আলু গাছের ছবি দেওয়া আছে, 4 নম্বরে কুমড়োর শাখা আকর্ষণ।
এই যে কাণ্ডগুলো, এই কাণ্ডগুলো কাজ কি, কিরকম দেখতে হয়? প্রথমে হচ্ছে বেলের শাখাকণ্টক। এটাকে বলা হয় রূপান্তরিত বায়বীয় কাণ্ড। রূপান্তরিত কেন? কারণ শাখাগুলো কাটায় রূপান্তরিত হয়েছে, কণ্টকে রূপান্তরিত হয়েছে। শাখা যেরকম হওয়ার কথা তার জায়গায় পাল্টে গিয়ে সেগুলো কাটার মতন তৈরি করেছে। আর বায়বীয় মানে হচ্ছে এগুলো বাতাসে রয়েছে, সেই জন্য বায়বীয়। কেমন দেখতে হয়? লম্বা, ধারালো, কাটার মতন দেখতে হয়। এদের কাজটা কি? আত্মরক্ষা করা, গাছকে বাঁচায়, যাতে কেউ গাছটাকে ছিঁড়ে না ফেলে বা কোনো গবাদি পশু গিয়ে গাছটাকে খেয়ে না নেয়। সেই জন্য কাঁটাগুলো গাছটাকে প্রোটেকশন দিচ্ছে বা আত্মরক্ষায় সাহায্য করছে। 2 নম্বর হচ্ছে কচুরিপানার খর্বধাবক। এগুলোকে বলা হয় রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। রূপান্তরিত মানে হচ্ছে পাল্টে গেছে। আর অর্ধবায়বীয় কেন? কারণ কিছুটা এরা বাতাসে থাকে আর কিছুটা জলের নিচে থাকে এই কাণ্ডগুলো, সেই জন্য অর্ধবায়বীয় কাণ্ড। এগুলো কেমন দেখতে হয়? পর্বমধ্য ছোট হয় আর খুব স্থূল হয়। কচুরিপানাগুলো খুব বেটে বেটে মোটা মোটা দেখতে হয়। এই যে দুটো কচুরিপানার মাঝখানে যে কানেকশন, সেগুলোকে বলা হচ্ছে খর্ব ধাবক। ধাবক হচ্ছে দুটো গাছের মাঝখান দিয়ে যে কাণ্ডটা থাকে, যেমন শুষ্নী শাকে দেখা যায়, চন্দ্রমল্লিকা গাছে দেখা যায়, দূর্বা ঘাসে দেখা যায়। এই ধাবকগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। কচুরিপানারও দুটো গাছের মধ্যে কিরকম কানেকশন থাকে, যুক্ত থাকে কাণ্ডের দ্বারা, সেইগুলো হচ্ছে ধাবক। তাহলে এই ধাবকের কাজটা কি? ধাবক হচ্ছে বংশ বিস্তার করতে সাহায্য করছে। কারণ এই যে গাছটা যখন আলাদা হয়ে যাবে তখন তারা একটা ইন্ডিভিজুয়াল গাছ হিসেবে বড় হবে। একটা গাছের থেকে আরেকটা গাছ তৈরি হয়ে সেটা বংশ বিস্তারে সাহায্য করছে। চন্দ্রমল্লিকা গাছও লাগালে দেখবে একটা গাছ থেকে অনেক গাছ তৈরি হয়ে যায়, কারণ এই মাটির তলা দিয়ে ধাবক গিয়ে আবার আরেকটা গাছ তৈরি করে ফেলে। তাহলে ধাবকের কাজ হচ্ছে বংশ বিস্তারে সাহায্য করা, আর কচুরিপানার ধাবকগুলো ভেসে থাকতেও সাহায্য করে। 3 নম্বরে হচ্ছে আলুর স্ফীতকন্দ। এটা হচ্ছে রূপান্তরিত মৃদগত কাণ্ড। এটা মাটির নিচে থাকে, সেই জন্য মৃদগত। কেমন দেখতে হয়? গোলাকার আর স্ফীত হয়। এদের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আলু গাছ খাদ্য সঞ্চয় করে রাখে, পেঁয়াজ গাছ বা যে কোনো যে মৃদগত কাণ্ডগুলো আছে, আদা গাছ, সেগুলো সবই খাদ্য সঞ্চয়ের জন্য এগুলো পরিবর্তিত হয়ে গেছে। ওল গাছ। কুমড়োর শাখা আকর্ষ। এটা হচ্ছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড। আকর্ষ আমরা একটু আগেই আলোচনা করলাম যে সরু সরু স্প্রিং এর মতন অংশগুলো তৈরি হয়, সেগুলোকে আকর্ষ বলে। কেমন দেখতে হয়? সরু প্যাঁচানো স্প্রিং এর মতন। আর এদের কাজ কি? আরোহণে সাহায্য করা। কুমড়ো গাছ, লাউ গাছ, এই গাছগুলো কোনো একটা শক্ত জিনিসকে বেয়ে ওপর দিকে উঠতে পারে। এবার আমরা কাণ্ডের কিছু কিছু কাজ নিয়ে আলোচনা করব। গাছ তার পাতায় খাবার বানায়, তার জলটা তোলে মূল দিয়ে। সেই জলটা কোন পথে পাতায় গিয়ে পৌঁছায়? আমরা জানি মূল দিয়ে গাছ জল শোষণ করে। সেই মূল দিয়ে তোলা জলটা পাতায় গিয়ে পৌঁছবে কিভাবে? কাণ্ডের মাধ্যমেই পৌঁছবে। কাণ্ডের মধ্যে জাইলেম কলা নামের খুব সরু সরু পাইপের মতন কলা থাকে, সেই কলার মাধ্যমে জলটা ওপরে গিয়ে পৌঁছায়। সেগুলো তোমরা ক্লাস 9-এ গিয়ে জানতে পারবে। পাতায় তৈরি খাবারটা গাছের নিচমহলে পৌঁছয় বা কোন পথে? সেটাও কাণ্ডের মাধ্যমেই পৌঁছায়। পাতায় যে খাবারটা উৎপন্ন হয় সেটাও কাণ্ডের ফ্লোয়েম কলা নামের এক ধরনের কলার মাধ্যমে গাছের বিভিন্ন অংশে পৌঁছে যায়। গাছের বাড়তি খাবারটা গাছ কোথায় জমা রাখে? গাছ মূলে জমা করে রাখে কোনো কোনো গাছ ফলের মধ্যে তো জমা করেই, আর কোনো গাছ আবার কাণ্ডের মধ্যেও জমা করে। যেমন আলু গাছ, ওল গাছ, এই সমস্ত গাছগুলো কাণ্ডের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে। গাছ চারপাশের ডালপালাগুলোকে মেলে ধরে, পাতাগুলোকে রোদে মেলে রাখে। গাছের কোন অংশটা ডাল, পাতা, ফুল, ফল ধরে রাখে? কাণ্ড অংশটাই সমস্ত অংশটাকে ধরে রাখে। তৃণভোজী পশুরা গাছকে খেতে এলে কোন অংশটা দিয়ে গাছ নিজেকে বাঁচায়? কাঁটা দিয়ে বাঁচায়। ওই যে আমরা পড়লাম বেলের ক্ষেত্রে কাণ্ড কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, সেই কাণ্ডের সাহায্যে বাঁচায়, গাছ আত্মরক্ষা করে।
চড়া রোদে যখন মাটি থেকে কষ্ট করে তোলা জল পাতা থেকে বাষ্প হয়ে যেতে থাকে, তখন গাছের কাণ্ডের মোমের আবরণ তা ঢাকায়। এখানে কাণ্ডের ভূমিকা কি? বাষ্পমোচনকে কমায়। পাতা দিয়ে অনেক বাষ্পমোচন হয়ে যায়, তখন কিছু কিছু কাণ্ড থাকে, বিশেষ করে ফণিমনসা, ক্যাকটাস জাতীয় গাছে খুব মোটা মোমের আস্তরণ থাকে, যাতে কাণ্ডের গা দিয়ে বাষ্পমোচনটা কমানো যায়। তাহলে এগুলো বাষ্পমোচনকে কমাতে সাহায্য করে, যাতে জলটা গাছের শরীর থেকে বেরিয়ে না যায়। বাঁশ গাছ, কলা গাছ, পাম এসব গাছ ফুল না ফুটিয়ে, বীজ না তৈরি করেও কাণ্ডের সাহায্যে পৃথিবীতে তাদের বংশধরদের রেখে যায়। এখানে কাণ্ডের ভূমিকা কি? বংশ বিস্তারে সাহায্য করা। পুঁই শাক, লাউ শাক এরা পাতা ছাড়াও আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে? এখানে কাণ্ডের ভূমিকা কি? যে সমস্ত কাণ্ডগুলো সবুজ হয়, পুঁই গাছের বা লাউ গাছের কাণ্ডগুলো সবুজ হয়, সেই সবুজ কাণ্ডে ক্লোরোফিল কণা থাকে, তাই কাণ্ডের সাহায্যেও তখন গাছ সালোক সংশ্লেষ করে, খাদ্য তৈরি করে। তাহলে আমরা গাছের কাণ্ডের কোন কোন কাজের কথা জানলাম? 1 নম্বর, জল বয়ে নিয়ে যায়, বংশ বিস্তার করে, খাদ্য সঞ্চয় করে, আত্মরক্ষা করে, খাদ্য তৈরি করে, সবুজ কাণ্ড খাদ্য তৈরি করতেও সাহায্য করে, শাখা প্রশাখা, ফুল ফল পাতাকে ধরে রাখে, আরও অনেক কাজ করে। এবার আমরা দেখব গাছের কাণ্ড আমাদের কোন কোন কাজে প্রয়োজন হয়। তোমার বাড়িতে কোন কোন কাজে কাঠ লেগেছে? বিভিন্ন যে আসবাবপত্রগুলো বেশিরভাগই কাঠের তৈরি হয়, জানলা দরজা কাঠের তৈরি হয়। তুমি যে কাগজে লেখো তা কি থেকে তৈরি হয়? আমরা যে বই খাতার যে কাগজগুলো, সেই কাগজগুলো আসলে গাছের গুঁড়িগুলোকে গুঁড়ো করে তৈরি করা হয়। বলো তো কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার হয়? নৌকো, তারপরে সাইকেল, ভ্যান, এগুলোতে কাঠ ব্যবহার হয়। তোমার বাড়িতে রান্না করতে গাছ কি কিভাবে কাজে লাগতে পারে? গাছের কাণ্ড আমরা খাই বিভিন্ন সবজি হিসেবে, আলু, পেঁয়াজ, আদা, এগুলোও তো সব কাণ্ড। তারপরে ডাঁটা শাক খাই। আর তাছাড়া মশলা হিসেবে আমাদের কাজে লাগে, যেমন দারচিনি। দারচিনি হচ্ছে গাছের কাণ্ডের ছাল। তারপর হিং, সেগুলোও কাণ্ড থেকে পাওয়া যায়। আর তাছাড়াও কিছু কিছু সময় আবার জ্বালানি হিসেবেও কাণ্ড সাহায্য করে। কাণ্ড মানে গাছের গুঁড়ি পুড়িয়ে জ্বালানি তৈরি করা হয়, কাঠ দিয়ে কাঠ পুড়িয়ে জ্বালানি হয়। 5 নম্বর হচ্ছে কোন কোন গাছের কাণ্ড তুমি খাবার হিসেবে খাও? একটু আগে আমরা আলোচনা করেছি, পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক, ডাঁটা শাক, এই সমস্ত কাণ্ডগুলোকে আমরা খাই। আখ খাই। তোমার সুতির পোশাক, চটের বস্তা কি থেকে তৈরি হয়? সুতির পোশাক হচ্ছে তুলো থেকে তৈরি হয়, তুলো গাছের থেকে তুলো পাওয়া যায়। চটের বস্তা হচ্ছে পাটের থেকে তৈরি হয়, পাট গাছের কাণ্ডের যে ফাইবার থাকে সেগুলো হচ্ছে পাট। গাছের কি কি অংশ আঠা, মশা তাড়ানোর ধুনো, সাইকেলের টায়ার আর কাঠের পালিশ তৈরি করতে কাজে লাগে? কিছু কিছু গাছ আছে যাদের কাণ্ড থেকে বিশেষ ধরনের রস বের হয়, সেগুলো আসলে গাছের রেচন পদার্থ। যেমন সজনে, বাবলা, আমড়া, এই সমস্ত গাছগুলোর, শিরীষ গাছ, এগুলোর থেকে গদ বের হয়। গদ আঠা তৈরিতে কাজে লাগে, কর্পূর তৈরি হয়। তারপরে পাইন গাছ থেকে রজন বের হয়, সেই রজন দিয়ে চাঁচগালা, ধুনো, তারপিন তেল এগুলো তৈরি হয়। আর সাইকেলের টায়ার হচ্ছে রাবার গাছের থেকে তৈরি হয়, রাবার গাছেরও যে রস বের হয় সেখান থেকেই তৈরি হয়। দু একটা ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। যেমন হচ্ছে কুইনাইন একটা ওষুধ, যেটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিঙ্কোনা গাছের বাকল থেকে তৈরি হয়। আর তাছাড়া নিম গাছের কাণ্ড থেকেও ওষুধ তৈরি হয়। এবারে আমরা দেখব পরিবেশে গাছের বিভিন্ন অংশ কি কি ভূমিকা পালন করে। রাতে পাখি, কাঠবেড়ালি, বাদুড়, বানর এরা কোথায় আশ্রয় নেয়? এরা সবাই গাছে গিয়ে আশ্রয় নেয়, গাছ এদের বাসস্থান আমরা জানি।
গাছে থাকা এমন কয়েকটি পোকামাকড়ের নাম লেখো। গাছে প্রচুর পোকামাকড় থাকে। গাছের গুঁড়িগুলোর ফাটলে ফাটলে অনেক পোকামাকড় থাকে। তোমরা কাঠঠোকরাকে দেখেছো গাছের গুঁড়ি ঠোকরাতে? কারণ ওরা গাছের গুঁড়ি ঠুকরে ঠুকরে পোকাগুলোকে খায়। অনেক ধরনের পোকা গাছের গুঁড়িতে থাকে, যেমন পিঁপড়ে, পুঁই পোকা, শুঁয়োপোকা, এই সমস্ত অনেক পোকা থাকে। তোমার দরকারি অক্সিজেন কে বাতাসে ছেড়ে দেয়, আর তোমার ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড কে টেনে নেয়? গাছ। গাছ যখন খাবার তৈরি করে তখন অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, আমরা পড়েছিলাম। তার ফলে পরিবেশের জীবজগৎটা বেঁচে রয়েছে। গাছ যদি না থাকতো তাহলে কেউই বাঁচতো না। গরমকালে গাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? কারণ গাছ ছায়া দেয়, ডালপালা পাতাকে মেলে ধরে ছায়া দেয়, আর তাছাড়া বাষ্পমোচন করে, সেই জন্য ঠান্ডা লাগে। গাড়ির ধোঁয়ায় নানা বিষাক্ত গ্যাস টেনে নিয়ে বাতাসকে নির্মল রাখে কে? গাছ। জানো কি গাছের গুঁড়ি দেখে পরিবেশ দূষিত কিনা বুঝবে কিভাবে? এই যে ছবিতে দেখো লাইকেনের ছবি দেওয়া আছে। লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাক একসাথে মিথজীবী রূপে বাস করে। শৈবাল মানে শ্যাওলা, আর ছত্রাক এরা মিথজীবী। আমরা 6-এ পড়েছিলাম যে মিথজীবীয় সম্পর্ক কিরকম হয়, দুজনে দুজনের উপকার করে, কেউ কারোর ক্ষতি করে না, সেই জন্য একসাথে এরা বন্ধুর মতন বসবাস করে। এই যে লাইকেনে শৈবাল আর ছত্রাক একসাথে বসবাস করে। এই লাইকেন কিন্তু খুব সেন্সিটিভ, এরা কোনো পরিবেশের দূষণ একদম সহ্য করতে পারে না, আর পরিবেশ দূষিত হলেই এরা মরে যায়। এই প্রথম ছবিটাতে দেখো সবজি রঙের লাইকেন রয়েছে, কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে লাইকেন মরে যায় আর খয়েরি লালচে হয়ে যায়। তাহলে লাইকেন পরিবেশের নির্দেশক হিসেবে কাজ করে। লাইকেনকে দেখে বোঝা যাবে যে পরিবেশ দূষিত হচ্ছে কিনা। তারপরে 7 নম্বরে হচ্ছে, জানো কি গাছের কাটা গুঁড়ি দেখে গাছের বয়স বলা যায় কিভাবে? গাছের গুঁড়িতে গোল গোল দাগ দেখা যায়। গুঁড়ি কাটলে দেখবে গাছের গুঁড়ির মধ্যে গোল গোল দাগ রয়েছে, সেই দাগগুলোকে বলা হয় বর্ষ বলয়। প্রত্যেক বছর গাছ যখন মোটা হয় তখন এক একটা দাগ সৃষ্টি হয়, সেই জন্য দাগ যত বেশি সেটা দেখে বলে দেওয়া যায় কোন গাছ কতটা পুরনো। আজকে তাহলে আমরা কাণ্ড সম্পর্কে আলোচনা করলাম, পরের দিন আমরা পাতা সম্পর্কে পড়ব।